দর্শক, প্রতিবারের ন্যায় আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বরিশালের সাংবাদিক সম্পাদক শেখ শামীম। দর্শক, ৩৫ সংগঠনের সাধারণ সম্পাদক। আপনারা জানেন, সাংবাদিকতা এবং অপসাংবাদিকতা নিয়ে নেটিজেনদের মধ্যে ঝড় বইছে। সেই সম্পর্কে আজকে আমরা কথা বলবো সকালের বার্তার সম্পাদক শেখ শামীমের সঙ্গে। আমরা চলে যাই শেখ শামীমের কাছে। জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের গগনের আলো যে অনলাইন টেলিকাস্ট করছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই পরিবারকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি দৈনিক সকালের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক, মোহনা টেলিভিশনের বরিশাল বিভাগীয় প্রধান এবং বরিশাল বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়া সম্প্রতি বরিশালে পেশাদার সাংবাদিকদের সংগঠন, যারা নির্যাতিত নিপীড়িত যে সাংবাদিক, তাদের আশ্রয়স্থল হিসাবে পরিচিত, সকলের কাছে গ্রহণযোগ্য ৩৫ সংগঠন, সেই সংগঠনের আমি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। এছাড়া এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন আমাদের সিনিয়র সাংবাদিক আলম রায়হান। তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব। আমরা সাংবাদিকতার প্রথমে তাকে আমরা টেলিভিশনে দেখতাম মূলত। তিনি আমাদের চিফ অ্যাডভাইজার হিসেবে আছেন। এবং এছাড়া আমার সবচেয়ে প্রিয় যে মানুষ, মামুনুর রশিদ নোমানী, বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এবং নির্যাতিত সাংবাদিক। তিনি নির্যাতনের শিকার হয়েও কিভাবে সাংবাদিকতাকে প্রস্ফুটিত করা যায়, ধরে রাখা যায়, তিনি আত্মগোপনে থেকেও সাংবাদিকতা করেছেন। সেই সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদকে ধন্যবাদ জানাই এ ধরনের একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য, যে পেশাদার সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করছি। একটু কথা না বললেই নয়, আপনি যে মামুনুর রশিদ নোমানীর কথা বলেছেন, আমরা দেখেছি মামুনুর রশিদ নোমানী ওই যে আপনি ব্যাকগ্রাউন্ডে থেকে কাজ করা, সেটা থেকে আমরা যেটা একেবারে মাঠে দেখেছি, তিনি কিন্তু এই সাংবাদিকতা পেশা নিয়ে মার খেয়েছেন, তিনি নির্যাতনের শিকার হয়েছেন, বারবার তার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, তারপরও কিন্তু থেমে নেই। নোমানী কিন্তু এখনও কাজ করে যাচ্ছেন মাঠে, এবং তারই উদ্যোগে এই যে ৩৫ সংগঠন হয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। আমরা একটু জানতে চাইবো যে আসলে এই ৩৫ সংগঠনের মাধ্যমে সাধারণ সম্পাদক হিসেবে আপনি কি কি প্ল্যান প্রোগ্রাম করছেন এই নবীন সাংবাদিক এবং যারা সাংবাদিকতা পেশায় আসছে? জি, ধন্যবাদ। অসাধারণ কথা বলেছেন আপনি। আসলে আপনি জানেন যে সাংবাদিকতা একটা মহৎ পেশা, অনেক বড় বিষয়। পৃথিবীর অন্যান্য কান্ট্রি এবং বাংলাদেশের যে অবস্থা, তাতে সাংবাদিকতার তৃতীয় চতুর্থ স্তম্ভ হিসাবে বলা হয় একটা রাষ্ট্রের, গুরুত্বপূর্ণ পেশা হিসাবে এটাকে ধরা হয়। তো সেক্ষেত্রে আমরা যারা আমাদের অগ্রজ রয়েছে, আমরা যাদের অনুজ, আবার আমরা যাদের অগ্রজ, তারা আমাদের যারা জুনিয়র আছে, তাদের সব মিলিয়ে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। কীরকমের? সাংবাদিকতার একটা নতুন একটা ছেলে আসবে, ওকে আমরা ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করব, ওকে শিখাবো, যদি ভুল হয় আমরা তাকে শিখাবো। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমাদের কিছু সাংবাদিক আছে নিজেদেরকে ব্রাহ্মণ মনে করে, চিহ্নিত। তারা মনে করে যে আমরা অনেক, তারা কিন্তু অনেক ধরনের অকারেন্স করে। আমরা জানি এই শহরটা ছোট, আমরা কে কোথায় কি করে আমরা সবই জানি, কিন্তু বাস্তবতা হলো তারা মনে হয় যেন আমরা হুজুর যারা নতুন আসছে সাংবাদিকতা, তাদেরকে মানে ক্ষমতা কুক্ষিগত রেখে তাদেরকে কোনো সাইড দিবে না, তাদেরকে কাজ করতে দেবে না, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে খারাপ। এই যে সাংবাদিকতা, এইটাই আমি মনে করি যে এটা একটা বড় ধরনের অপসাংবাদিকতা। কীরকমের? কারণ আমাদের আপনি দেখেন বিভিন্ন বাহিনী দেখেন, সেখানে জুনিয়রদেরকে যেভাবে সিনিয়ররা রিসিভ করে, শিখায়, করে, কিন্তু একমাত্র সাংবাদিক একমাত্র এই পেশাটাই একজন আরেকজনকে যেভাবে মানে কথা দিয়ে বিভিন্ন ধরনের পরিবেশ তৈরি করে কষ্ট দেয়। একজন ওসিকে বলে ও কিসের সাংবাদিক, একজন প্রশাসনের লোককে বলে ও কিসের সাংবাদিক, ডিসিকে বলে ও কিসের সাংবাদিক। এই যে কথাটা ও কিসের সাংবাদিক, সেটা রাষ্ট্র বলতে পারে, রাষ্ট্রযন্ত্র বলতে পারে, প্রেস উইং বলতে পারে। যারা তথ্য মন্ত্রণালয় যদি বলে একটা লোককে যে ও সাংবাদিক না, এর আগে আদালত থেকে যদি কোনো লোককে বলা হয় যে হ্যাঁ এই লোক আইডেন্টিফাই করা হয় যে হ্যাঁ এই লোকটা খারাপ, এই লোকটা, এর আগে আমরা তো তারে বলতে পারি না যে আপনি সাংবাদিক না। আমরা কিন্তু এই যে বিগত দিনে দেখে এসেছি, যদি কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় হেনস্থার শিকার হয়েছে, এবং এই সাংবাদিকদের কাছেই নির্যাতিত হয়েছে যে আসলে ও সাংবাদিক না। এই যে কথাটা আপনি বললেন, আপনি যে কথাটা বলছেন এটার সাথে আমি ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে স্বজাতি যখন আপনার শত্রু হয়, তখন আর বাইরের লোক লাগে না। আমাদের সাংবাদিকরা যত সারা বাংলাদেশে যত সাংবাদিক নির্যাতিত, নিপীড়িত এবং হামলা মামলা শিকার হচ্ছে, সব কিছু কিন্তু এই সাংবাদিকদের মধ্যে গ্রুপিং এর কারণে।
এবং আমি বড় সাংবাদিক, ও ছোট সাংবাদিক, ও সাংবাদিক না, ও কিছুই বোঝে না, এই যে জিনিসগুলা, এই আমাদের উচিত একসাথে এক প্ল্যাটফর্মে আমরা সাংবাদিক ভাই ভাই সবাই মিলেমিশে কাজ করব, এবং আমরা যারা নতুন আসছে পুরনো আছে সবাই মিলেমিশে কাজ করলে দেশের জন্য আমরা কাজ করব, দশের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব। আমাদের এই জায়গাটা থেকে মানুষকে অনেক সহযোগিতা করার সম্ভব। কারণ আপনি দেখেন যে একটা যখন কোনো মামলা নেয় না, তখন আমরা সাংবাদিকরা যখন নিউজ করি তখন মামলাটা নেয়, মামলা নিতে বাধ্য হয়। তো এই ধরনের সত্যকে লুকায়িত করে তো কোনোদিনই করা যায় না। এই জন্য রাষ্ট্রের তৃতীয় চতুর্থ স্তম্ভ বলা হয় সাংবাদিকতাকে। তো সাংবাদিকতাকে যদি লালন পালন করতে হয় এবং এটাকে এই কথা রাষ্ট্রেরও দায়িত্ব আছে। আমি মনে করি বাংলাদেশে যেসব পত্রিকা চ্যানেল এবং অনলাইন যারা আছে এটাকে প্রমোট করা দরকার, এবং সরকারের উচিত এগিয়ে আসা। কারণ অনেক পত্রিকা মালিক কাগজের দাম বেড়ে যাওয়ার কারণে পত্রিকা কম ছাপাচ্ছে, বন্ধ করে দিচ্ছে। তো আমরা এটা চাই না। আমরা চাই সাংবাদিকতা আরও ডে বাই ডে ডেভেলপ হবে এবং ডিজিটালাইজেশন হবে, ডিজিটাল হবে, সাংবাদিকতার মান বাড়বে। সরকার এবং দেশের এবং রাষ্ট্রের সকলের উচিত সাংবাদিকতার মানদণ্ড দাঁড় করানো, এবং সাংবাদিকতা যাতে আরও প্রস্ফুটিত হয়, মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারে, মানুষের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে কাজ করতে পারে, সেই পর্যায়ে নিয়ে যাওয়া রাষ্ট্রের এবং সরকারের কাছে আমার দাবি যে আগামীতে যেন সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়। এবং এখন যে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী উপদেষ্টা আছেন, সচিব আছেন, আমি মনে করি তাদেরকে আরও যুগোপযোগী, ওই যে ভুয়া অনেকে আছে প্রচার সংখ্যায় আমরা শীর্ষে, ছাপায় 5,000 পত্রিকা, লেখে তো 5 লাখ। আমরা সেই ভুয়া না। আমি 500 ছাপাইলে 500ই বলুক, সত্য জায়গায় সত্য বলুক। আমরা সাংবাদিক, আমরা যদি মিথ্যা বলা করি, ট্রেন্ড করি, আমি যদি টাকা দিয়ে যদি প্র্যাকটিস করি, আমরা যদি টাকা দিয়ে একটা সংস্থাকে বলি যে আমি 5 লাখ ছাপি, আসলে এগুলো তো মিথ্যা। 5 লাখ পত্রিকা কে কোথায় ছাপে, কে কাকে পড়ায়? তো এইটা দুঃখজনক। এখন আসলে পত্রিকা মানুষ কেনে না, সবাই আসলে মোবাইল কেন্দ্রিক, ল্যাপটপ কেন্দ্রিক এবং ইলেকট্রনিক মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে। হ্যাঁ, এগুলো তো যুগোপযোগী হবে। কারণ আপনি দেখেন ইত্তেফাক থেকে, বাংলাদেশ প্রতিদিন থেকে শুরু করে সব পত্রিকাই এখন ডিজিটাল হয়েছে, অনলাইন আছে, তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, তারা লাইভ দিচ্ছে, সব ধরনের। এটা ডে বাই ডে হবে, উন্নত বিশ্বে এটাই হয়। কিন্তু পত্রিকা হচ্ছে ল অফ এভিডেন্সে সাক্ষ্য আইনে একটা কথা আছে যে আপনার একটা দলিল, ধরেন একটা লোকের বিরুদ্ধে একটা মামলা হয়েছে 20 বছর 50 বছর আগে, ওই পত্রিকার কাটিং দিয়ে কিন্তু ওইটা দিয়ে আপনি একটা সুরাহা পাবেন, আপনি একটা ভালো বিচার পাবেন। তো এই জন্য সাক্ষ্য আইনে বলা হয়, পত্রিকাকে দলিল হিসাবে বলা হয়, এবং এই দলিলটা আপনি যদি কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, সেখানে এই দলিলটা খুব ভালোভাবে প্রয়োজন, এবং প্রতিষ্ঠিত করতে হলে আপনার পত্রিকা আজীবন থাকবে, কম হোক বেশি তো হোক, কিন্তু থাকবে। পাশাপাশি ডিজিটালাইজেশন হয়েছে, ডিজিটাল হবে। এবং আমরা মনে করি যে সাংবাদিকতাকে আরও যুগোপযোগী করতে হলে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, আসুন আমরা সবাই মিলে একসাথে বসি, আমরা একসাথে বসে আমরা সাংবাদিকতার প্ল্যাটফর্মটাকে আরো সুন্দরভাবে তৈরি করি, এবং যারা জুনিয়র আছে, মোস্ট জুনিয়র আছে, তাদেরকে আমরা একসাথে, আমরা সবাই আমাদের সহকর্মী। অবশ্যই আপনি যখন একজন সাংবাদিককে গালি দিবেন তখন কিন্তু আমার গায়ে লাগবে, কারণ আমার নামের আগেও সাংবাদিক লেখা হয়। তো এই জন্য আমরা মনে করি সবাই একসাথে, আমরা সহকর্মীদের নিয়ে, কাউকে ছোট করা না, সবাই মিলেমিশে একসাথে যদি করি। এবং সাংবাদিকদের যে ন্যায্য অধিকার, ধরেন প্রেস ক্লাবের সদস্য হয় না, একটা পত্রিকার দেখা গেছে একটা পত্রিকার মালিক, প্রকাশক, একটা টেলিভিশনের ব্যুরো প্রধান, ঢাকার অনলাইন এবং ঢাকার বড় প্রতিষ্ঠানের সাংবাদিকতা করে, কিন্তু সে 20 বছর 25 বছর সাংবাদিকতা করে, তার মেম্বারশিপ দেওয়া হয় না। রিপোর্টার্স ইউনিটি বলেন, প্রেস ক্লাব বলেন, জাতীয় প্রেস ক্লাব বলেন, যত ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বলো, আমি মনে করি যদি তার যোগ্যতা থাকে, আপনি একটা সাব কমিটি করে দেন, সে যদি যোগ্য হয়, তার কাগজপত্র দেখেন, তার এমসিকিউ নেন, রিটেন নেন, ভাইবা নেন, তারপর তাকে সদস্য করে নেন আপনি প্রেস ক্লাবে। কিন্তু প্রেস ক্লাব আপনি একাই থাকবেন, আর কেউ থাকতে পারবে না, আমি ক্ষমতা কুক্ষিগত করে রাখবো, আসলে এইটা তো মানুষ শোনেন, প্রত্যেকটা মানুষেরই একটা পতন হয়, টুডে অর টুমোরো, টাইম উইল সে, একটা কথা আছে। তো আমি মনে করি যে তাদের যারা এই ভুল কাজে আছেন, এখনও আমি মনে করি যে সামনের দিনগুলোতে আমরা একসাথে কাজ করতে পারবো। মাঠ পর্যায়ে আমরা যারা সাংবাদিকতা করি সবাই সহকর্মী, এবং আমি মনে করি সবসময় আমরা যদি এক থাকি, তাহলে আমাদের বিরুদ্ধের কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এবং সর্বশেষ আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের 35-এর যে কার্যক্রম আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমরা রাজনৈতিক, বরিশালে যারা রাজনৈতিক, জামাত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক
নেতৃবৃন্দ সবার সাথেই আমরা বলে এসেছি এবং আমাদের 35কে তারা সাধুবাদ জানিয়েছেন এবং আমাদের ভালো ভালো কিছু কাজ আমরা উপহার দেব এবং আমি বরিশালের জেলা প্রশাসক সদ্যবিদায়ী মোহাম্মদ দেলোয়ার হোসেনের সাথেও আমরা বসেছিলাম তার কনফারেন্স রুমে, সেখানেও তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন। সাংবাদিকতা কারো ক্ষমতা কুক্ষিগত করে রাখা যায় না এবং কাউকে দমন পীড়ন করে রাখা যায় না। আমি 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আমি 38 দিন জেল খেটেছিলাম এবং এছাড়া এর আগে আমি এক মেয়রের বিরুদ্ধে নিউজ করেছিলাম। একটি গোয়েন্দা সংস্থা প্রধানমন্ত্রী কার্যালয়ে তালিকা পাঠাইছিল, তখন সেখানে বলা হয়েছিল তিনি টেন্ডারবাজ। আমি সেই নিউজ করার কারণে আমি গ্রামের বাড়িতে আমার তার এসবির লোক পাঠাইয়া আমি বিএনপি জামাত করি কিনা, আমি কোনো দল করি কিনা, আমি কোনো সন্ত্রাসী কিনা সেই খোঁজও নিছে। তো যাই হোক, আল্লাহর রহমতে মা বাবার দোয়া আছে, আল্লাহর রহমত আছে। আমি মনে করি সাংবাদিকতা সাহসী মানুষদের জন্য, কোনো ভীতু লোকদের জন্য না। তো আগামী দিনে আমরা মনে করি যে বরিশালের যে সাংবাদিকতা আরও ডে বাই ডে ডেভেলপ হবে এবং আপনার গগনের আলো যে অনলাইন নিউজ পোর্টাল যেভাবে আপনারা কার্যক্রম শুরু করেছেন আমি অ্যাপ্রিসিয়েট করি এবং সাংবাদিক হিসাবে এখানেও একটা সাংবাদিকতার প্ল্যাটফর্ম তৈরি হবে, এটা আমি আশা করি এবং আপনাকে ধন্যবাদ জানাই এবং গগনের আলো পরিবারের সফলতা কামনা করি এবং আগামী দিনে আপনাদের কার্যক্রম এগিয়ে নেবেন এবং আমাদের দৈনিক সকালের বার্তা থেকে শুরু করে মোহনা টেলিভিশন, বরিশাল বিভাগীয় প্রেস ক্লাব এবং আমাদের যে প্রাণের সংগঠন সাংবাদিকদের সংগঠন 35-এর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা আপনাদের করব ইনশাআল্লাহ। দর্শক, আমরা একটু বলে নেই, এতক্ষণ যার সাথে কথা বললাম তিনি একজন অ্যাডভোকেট, শুধু সাংবাদিকই নয়। দর্শক, শেখ শামীম বরিশাল শহরে দীর্ঘদিন যাবৎ এই রণাঙ্গনে যুদ্ধ করছে, মাঠে রয়েছে সাংবাদিকতা পেশা নিয়ে। আমরাও তার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করছি এবং গগনের আলো পরিবারের পক্ষ থেকে সাধুবাদ জানাই তাদের 35 সংগঠনকে, যাতে করে যারা অসহায়, নির্যাতিত, নিপীড়িত সাংবাদিক রয়েছে তাদের নিয়ে কাজ করতে পারেন, প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের প্রোগ্রামে চোখ রাখবেন।